আমাদের প্রথমে যদি আমরা একটু দেখি, আমাদের 1 নম্বর রুলস থেকে, ও আচ্ছা, এখান থেকে আবার ফন্ট একটু চেঞ্জ আসছে। ফন্ট চেঞ্জ আসছে কেন? হোয়াটসঅ্যাপ ছিল, পিডিএফ করে নেওয়া উচিত ছিল। এই যে যেমন আমি থেকে ছবি তুলে আবার দিব ওদের। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, যেহেতু আপনাদের এখানে লেখাগুলো ফন্ট একটু পরিবর্তন আসছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। একটু দাঁড়ান, একটু দাঁড়ান সবাই, খেয়ালই করিনি যে ফন্ট ঠিক আসে না। ক্যামেরা স্ক্যানার দিয়ে দিই নাকি? ওভাবে ভালো বোঝা যাচ্ছে না, একটু ঝাপসা আসে। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে না? তাহলে আসেন সবাই 1 নম্বর থেকে শুরু করব। ইয়েস, দেখেন আমরা গতদিন যখন এই 1 নম্বর রুলস পড়েছিলাম, আমাদের আমাদের এই রুলসটা কিন্তু আমরা দিয়েছিলাম। আপনারা জানেন সিন্স, অ্যাজ, বিকজ, অ্যাজ সুন অ্যাজ, এরা সবাই সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এরা বাক্যে থাকলে দুইটা ক্লজ থাকে, এবং এই দুটি ক্লজই এবং এই কানেক্টর মিলে বা কনজাংশন মিলে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এবং আমাদের এই ক্ষেত্রে সিম্পল করার রুলসটা হলো, আমরা বলেছিলাম সাবঅর্ডিনেটিং ক্লজের মূল ভাবের সাথে আইএনজি। আপনাদের প্রথম কাজ হবে 5টা সেন্টেন্স যেটা দেয়া আছে, আমি আবার বলছি, প্রথম কাজ হলো 5টা সেন্টেন্স এখানে দেয়া আছে, এখান থেকে প্রত্যেকটা সাবঅর্ডিনেটিং ক্লজটাকে চিহ্নিত করেন। প্রত্যেকটার সাবঅর্ডিনেটিং ক্লজ কোনটা সেটাকে আপনাকে চিহ্নিত করতে হবে। আমি আপনাদেরও হেল্প করে দিচ্ছি। আপনারা জানেন যে কানেক্টর যেখানে বা কনজাংশন যেখানে থাকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন যেখানে থাকে, তার পরবর্তী ক্লজটাই সাবঅর্ডিনেটিং ক্লজ। যেমন 1 নম্বর সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং ক্লজ কোনটা? প্রথমটা। 2 নম্বর সেন্টেন্সে দ্বিতীয়টা। 2 নম্বর সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং ক্লজ দ্বিতীয়টা। 3 নম্বর সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং ক্লজ প্রথমটা। 4 নম্বর সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং ক্লজ সেকেন্ডটা, এবং 5 নম্বর সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং ক্লজ প্রথমটা। প্রত্যেক ক্ষেত্রে দেখেন, যেমন এখানে সিন্স ছিল, সিন্স এর পরে যা আছে সেটা সাবঅর্ডিনেটিং ক্লজ। এখানেও বিকজ এর পরে যে ক্লজটা, এখানেও সিন্স এর পরে, এখানে অ্যাজ এর পরে, এবং পরের সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ এর পরে। আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হলো সাবঅর্ডিনেটিং ক্লজকে নিয়েই হয়, আমরা এর আগেও বলেছি। ঠিক আছে? তাহলে দেখেন আমাদের প্রথম সেন্টেন্সটা কি ছিল? I was saved since I had shown a true love for all living things. আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কমপ্লেক্স টু সিম্পল যখন আমরা করব, প্রথমে আপনাকে বুঝতে হবে সাবঅর্ডিনেটিং ক্লজ কোনটা, প্রথম কাজ আপনার। দ্বিতীয় কাজ, আপনাকে সাবজেক্টটা কিন্তু খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা দেখতে হবে যে দুইটা সাবজেক্ট এক নাকি আলাদা। যেমন এখানে দেখেন দুইটা সাবজেক্ট এক। ওকে, যেহেতু দুইটা সাবজেক্ট এক, আপনার কাছে প্লাস পয়েন্ট। আপনি যখন এই সাবঅর্ডিনেটিং ক্লজটির কাজ করবেন, তখন আপনাকে এই সাবজেক্টটি না দিলেও চলবে, আপনি দিবেনই না এক কথায়। ঠিক আছে? আমি আবার বলছি, দুইটা সাবজেক্ট যদি একই হয়, তাহলে আপনি প্রথমে যে সাবঅর্ডিনেটিং ক্লজটি নিয়ে কাজ করছেন, হ্যাঁ, প্রথমে যে সাবঅর্ডিনেটিং ক্লজটি নিয়ে কাজ করছেন, সেইখানে আচ্ছা, সেইখানে আপনার সাবঅর্ডিনেটিং ক্লজ সাবজেক্টটা না দিলেও চলবে। আপনি নিজেকে মিউট করে ফেলেন, কে কথা বলছেন? ওকে, তাহলে আমরা প্রথম যেটা করব, সিন্স আমরা দিব না, কারণ সিন্স দেওয়া যাবে না, যেহেতু সাবজেক্ট দুইটা এক, তাহলে আমরা প্রথম সাবজেক্টও দিব না। আচ্ছা, তাহলে আমাদের বলেছি মূল ভার্বের সাথে আইএনজি। এইখানে আপনারা দেখছেন যে মূল ভার্ব হ্যাড শোন পুরোটাই, তাই না? এটাই হলো আমার ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এখন আমি দুইটা কাজ করতে পারি, শোনকে আইএনজি করে শোয়িং দিতে পারি, অথবা হ্যাডকে আইএনজি করার জন্য হ্যাভিং করে দিতে পারি। কোনটা করলে ভালো হয়? সব সময় আগে যে থাকবে তাকে নিয়ে কাজ করবে, পরে যে আছে ওটা দুধ ভাত। আগে আছে যেহেতু হ্যাড, তাহলে আমাদের শুরুতে দিতে হবে কি? হ্যাভ। আশা করি বুঝেছেন।
ইয়েস, তাহলে আমরা সিন্স বাদ দিলাম, প্রথমে আইটা বাদ দিলাম যেহেতু সাবজেক্ট দুটো একই। তাহলে হ্যাভিং দিলাম কারণ আগে হ্যাড আছে, আগে যদি শোন থাকতো তাহলে আমরা শোয়িং দিতাম। তাহলে হ্যাভিং শোন আ ট্রু লাভ ফর অল লিভিং থিংস, যেহেতু আপনার এই ক্লজটা শেষ হয়েছে, কমা আই ওয়াজ সেভড। আবার বলছি, হ্যাভিং শোন আ ট্রু লাভ ফর অল লিভিং থিংস, কমা আই ওয়াজ সেভড। এটা হলো আমাদের প্রথমটির উত্তর। আমরা যদি 2 নাম্বারটা চলে যাই, আপনারা শর্টকাট উত্তরগুলো লিখবেন। আর যদি কেউ আমি যদি তাড়াহুড়া করি আমাকে একটু বলবেন যে স্যার আমি বুঝতে পারি, কেউ না বুঝতে সাথে সাথে বলতে হবে, ওকে? তাহলে প্রথমটা হয়ে গেল 2 নাম্বার সেন্টেন্স। 2 নাম্বার সেন্টেন্স যেহেতু বিকজ আছে, এই যে বিকজ, দ্যাট মিন্স এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং আমার কোঅর্ডিনেট সাবঅর্ডিনেটিং কনজাংশনটা এই পাশে, ওকে? এবং এই পাশেও সাবজেক্ট দুইটা কিন্তু আমার একই, দেও সাবজেক্ট, এখানেও দেও সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু এক, প্রথম সাবজেক্ট না দিলেও চলবে। ফার্স্ট অ্যানসারটা আরেকবার একটু বলবেন? ফার্স্ট অ্যান্সারটা আমি আবার বলছি, আপনি যেহেতু মিস করেছেন আমি আবার শুরু থেকে বলে দিচ্ছি। যেহেতু সিন্স আমি দিব না, দুইটা সাবজেক্ট এক, দুইটা সাবজেক্ট এক হলে আপনার প্রথম সাবজেক্ট দেওয়া লাগবে না, অর্থাৎ যেই ক্লজটি নিয়ে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লজ, এর প্রথম সাবজেক্ট দেওয়া লাগবে না। তাহলে হ্যাড কে আমরা নন ফাইনাইট করবো কিভাবে? হ্যাভিং দিয়ে। হ্যাভিং শোন আ ট্রু লাভ ফর অল লিভিং থিংস। আপনি জানেন হ্যাড এর সাথে আইএনজি যোগ করা যায়, হেডিং তো আর হয় না। কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে ওটার বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়, আর হ্যাড এর বেস ফর্ম হলো হ্যাভ। তাই আমরা দিব হ্যাভিং শোন আ ট্রু লাভ ফর অল লিভিং থিংস, কমা আই ওয়াজ সেভড। ঠিক আছে? আশা করি ঠিক আছে। পরেরটা আবার বিকজ আছে আর সাবজেক্ট দুটো একই, তাহলে আমরা প্রথম সাবজেক্ট দিব না। এবং এখানে একটা মেইন ভার্ব আছে ফিয়ার, সরাসরি এটাকে আইএনজি করে দেন। ফিয়ারিং অফ ভায়োলেন্স, কি লিখবো? ফিয়ারিং অফ ভায়োলেন্স। তারপরে যেহেতু এতটুকু শেষ হয়েছে আমরা আবার আরেকটা সাবজেক্ট শুরু করবো, এখানে কমা দিব, ফিয়ারিং অফ ভায়োলেন্স, কমা দে ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। ফিয়ারিং অফ ভায়োলেন্স, কমা দে ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। খুবই সহজ না? প্রথম কাজ সাবঅর্ডিনেটিং ক্লজকে খুঁজে বের করা। দ্বিতীয় কাজ সাবজেক্ট এক কিনা আলাদা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, দেখতে হবে। সাবজেক্ট এক হলে প্রথম ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লজ যেটা নিয়ে আপনি প্রথমে কাজ করছেন সেটা সাবজেক্ট না দিলেও চলবে। তাহলে পরেরটা গেলাম, আমরা 3 নম্বরে গেলাম। এবার দেখেন, এবার সিন্সটা আছে শুরুতে, ফলে সাবঅর্ডিনেটিং ক্লজ যেটা আছে সেটাও শুরুতে আছে, এনকারেজড বাই দ্য ওনার, এতটুকু। কারণ কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে সেটাই হলো সাবঅর্ডিনেটিং ক্লজ, ওকে? তাহলে এবার দেখতে হবে আবার সাবজেক্ট কি এক নাকি আলাদা। দেখেন এখানে সাবজেক্ট হলো দ্য ওয়ার্কার আর এখানে সাবজেক্ট হলো দে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, এখানেও সাবজেক্ট একই, হ্যাঁ, এখানেও সাবজেক্ট একই। তো যেহেতু এখানে সাবজেক্ট এক, আমরা প্রথম সাবজেক্ট দিব না। আমরা বারবার বলছি সাবজেক্ট এক হলে আপনি যে সাবঅর্ডিনেটিং ক্লজটি নিয়ে কাজ করতেন সেটা সাবজেক্ট না দিলেও চলবে, ওকে? তাহলে সেক্ষেত্রে সিন্স কাটা, সিন্স দিচ্ছি না, দ্য ওয়ার্কার দিচ্ছি না, আছে সরাসরি ওয়্যার আর এনকারেজ। আপনারা জানেন এই দুটা মিলে কিন্তু একটা ফাইনাইট ভার্ব হয়। আপনি এটাকে আইএনজি যোগ করে নন ফাইনাইট করবেন, তাই তো? হুম। তাহলে এখন কথা হলো, আমি বলছিলাম যে আগে থাকবে তাকে দিয়ে কাজ করবেন, ওয়্যার আছে, এখন ওয়্যারের সাথে আইএনজি যোগ করা যায় না? করা যায় না। তাহলে ওয়্যারের সাথে আইএনজি যোগ করা না গেলে আমরা ওয়্যারের বেস ফর্ম কি? বি। ওয়্যারের বেস ফর্ম কি? ওয়্যার কিসের থেকে আসে? বি থেকে আসে। তাহলে ওটার সাথে আইএনজি যোগ করেন, বিং। তাহলে বিং এনকারেজড বাই দ্য ওনার, কমা আছে, বিং এনকারেজড বাই দ্য ওনার, কমা, এখন এই ডেটাকে আপনি দা ওয়ার্কার্স করে দিবেন। কারণ আপনি যদি কোথাও দা ওয়ার্কার্স না লেখেন প্রবলেম আছে, ঠিক আছে? তাহলে বিং এনকারেজড বাই দ্য ওনার্স, কমা দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন ওয়ার্কিং, দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন ওয়ার্কিং, ওকে? ক্লিয়ার? ওকে, আমরা তাহলে পরটা চলে গেলাম। হুম। 4 নম্বর সেন্টেন্সটা একটু দেখেন। Students had to vacate the halls as there was a serious violence in the campus. প্রথমে আমরা যেটা খেয়াল করছি, কানেক্টরটা মাঝখানে, কনজাংশনটা মাঝখানে, as দ্যাট মিন্স আমার সাবঅর্ডিনেটিং ক্লজটা ঠিক পরের ক্লজটা। আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো আছে, সেটা হলো দুইটা সাবজেক্ট অর্থাৎ দ্য স্টুডেন্টস আর দেয়ার, সাবজেক্ট দুইটা আলাদা, হ্যাঁ, সাবজেক্ট দুইটা আলাদা। এতক্ষণ যখন এক ছিল, আমরা যখন এই ক্লজটার মানে সাবঅর্ডিনেটিভ ক্লজটা কাজ করতাম এই সাবজেক্টটা দিতাম না, কারণ সাবজেক্ট এক। কিন্তু এখন যেহেতু আলাদা, আপনাকে এখন এটা কি করতে হবে? দিতে হবে। তাহলে প্রথমে আপনি যেটা করুন, অ্যাজ তো আর দিবেন না, অ্যাজ কাটা, প্রথমে আপনি দিবেন দেয়ার। সবাই যেটা করবেন দেয়ার, আগে লেখেন। কোশ্চেন থাকলে পরে অ্যাজ করবেন, আগে লেখেন দেয়ার। লিখেছে দেয়ার,
এরপরে আছে মেইন ভার্ব আছে ওয়াজ এর পর আর কিছু নাই, কোনো ভার্ব নাই। তাহলে ওয়াজ যেহেতু বি ভার্ব, এটাকে আইডি করতে হলে বি ভার্বের সাথে আইডি অর্থাৎ বেইং। হ্যাঁ, দেয়ার বেইং এ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, আমি আশা করি আপনারা বুঝতেছেন। দেয়ার বেইং এ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, কমা, আবার বলছি দেয়ার বেইং এ সিরিয়াস ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, কমা, বাকি অংশ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, দ্য স্টুডেন্টস হ্যাড টু ব্যাক ইন দ্য হলস, অর্থাৎ ক্যাম্পাসে মারাত্মক নৃশংসতা হওয়ার কারণে ছাত্রছাত্রীরা হল ত্যাগ করতে হয়েছিল, খালি করতে হয়েছিল। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার আপনি কি চলে গেছেন? আমি কিছুই বুঝতেছি না বাবা, দাঁড়াও দেখি একটু কি হলো এটা হঠাৎ করে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমার কিছুই আসতেছে না, আমি করি। আমার মোবাইল কি ব্যাক করে মাঝে মাঝে? না। হ্যাঁ, 5 নম্বর কেউ কি পারবেন? উত্তর বলেন। কারো উত্তর নাই কেন, বুঝলাম না আমি। কেউ কি আমার কথা শুনছেন? কিন্তু শুনতেছে, হ্যাঁ। এই ছেলেমেয়েগুলো কোনোটাই পারে না। এই as soon as আছে, হ্যাঁ, তাহলে as soon as আছে। আবার সাবঅর্ডিনেটিভ ক্লজ কোনটা? এটা, এই ক্লজটা, যেহেতু কনজাংশন এখানে, কনজাংশনের সাথে যে ক্লজ হবে সেটাই সাবঅর্ডিনেটিভ ক্লজ, এটাই সাবঅর্ডিনেটিভ ক্লজ। হ্যাঁ, দেখেন সাবজেক্ট এক না, এই সাবজেক্ট এক। তাহলে as soon as কাটা, সাবজেক্টও কাটা, শুরু আছে কি ওয়েন্ট, ওয়েন্টের সাথে আইনজি যোগ করলে কি হয়? ওয়েন্টিং না গোয়িং? গোয়িং, গোয়িং দেয়ার হি রিসিভ দ্য নিউজ, গোয়িং দেয়ার হি রিসিভ দ্য নিউজ। সবাইকে বুঝতে পারছি? আমাদের ফার্স্ট রুলস কমপ্লিট। ওকে, তাহলে আমরা পরের রুলসে চলে যাই। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাব 2 নম্বর রুলসে। আচ্ছা, হ্যাঁ, 2 নম্বর রুলসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমাদের আগের মতো কিছুটা আমরা বলেছি যে হয় যুক্ত ক্লজ সময় নির্দেশ করবে, আবার বলছি কি হয় যুক্ত ক্লজ সময় নির্দেশ করবে। এবং প্রথম দিন আমরা বলেছিলাম আপনারা একটা কাজ করবেন, আপনাদের তো এই শীটটা আপনাদের দেওয়া হবে। হ্যাঁ, তাহলে হয় যুক্ত ক্লজ সময় নির্দেশ করলে এই হয় সাবজেক্ট আর ভার্ব এটা ব্র্যাকেটের মধ্যে আসবে। হয় সাবজেক্ট আর ভার্ব তিনটাই কি হবে? উঠে যাবে। হয় সাবজেক্ট আর ভার্ব তিনটাই উঠে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হয় সাবজেক্ট আর ভার্ব তিনটে কি হবে? উঠে যাবে। এবং এরপরে যেটা আপনাকে করতে হবে, দেখেন একটা সেন্টেন্সে প্রথমে হয় সাবজেক্ট আর ভার্ব আপনি উঠেই দিচ্ছেন, তাহলে হয় মানে কি রিলেটিভ প্রনাউন গেল, সাবজেক্ট মানে কি সাবজেক্ট তো গেলই, ভার্ব উঠে গেল। এখন প্রথমে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, শুরুতে প্রিপোজিশন দিতে হবে, হয় অ্যাট, নয় ইন, নয় অ্যাট দ্য এজ অফ, নয় অ্যাট দ্য টাইম অফ, অথবা ডিউরিং। এবং তারপরে সময় নির্দেশক শব্দ দিতে হবে, তারপরে বাকি অংশ দিতে হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল করি তাহলে আপনারা বুঝবেন। প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া আছে 6 নম্বর সেন্টেন্স, দাঁড়ান আমি ক্লিয়ার করলাম, ঠিক আছে। 6 নম্বর সেন্টেন্সে আছে ইউ কেম হিয়ার হোয়েন ইউ ওয়্যার অনলি 4। দেখেন হয়টা এখানে এবং হয়নের পরের ক্লজটা এখানে, দ্যাট মিন্স এটাই হলো আবার সাব অর্ডিনেটিং কনজাংশন।
আমরা যখনই কমপ্লেক্স টু সিম্পল করবো আমাদের যত পরিবর্তন হবে এই সাব অর্ডিনেটিং কনজাংশনকে ঘিরেই হবে। এবং খেয়াল করেন হয় যুক্ত ক্লজটা কিন্তু সময় নির্দেশ করছে যে ইউ কেম হিয়ার হয় ইউ ওয়ার অনলি 4, তুমি এখানে এসেছিলে যখন শুধুমাত্র 4 বছর বয়স ছিল তোমার। তাহলে এই হয়েন যুক্ত ক্লজটা সময় নির্দেশ করছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে হয়েন সাবজেক্ট আর ভার্ব অর্থাৎ হয় ইউ ওয়ার এর পুরোটাই উঠে যাবে। ঠিক আছে, কি বলেছে হয়েন সাবজেক্ট আর ভার্ব এই তিনটাই কি কাটা, এই তিনটাই আর হবে না। এইটা জায়গায় কি হবে হয় অ্যাট বসবে, নয় ইন বসবে, নয় অ্যাট দ্য এজ অফ বসবে, নয় অ্যাট দ্য টাইম অফ বসবে, নয় ডিউরিং বসবে। এখন কথা হলো যেহেতু বয়স বোঝাচ্ছে আপনারা জানেন কোনটা হবে অ্যাট দ্য এজ অফ, তাহলে দেন শুরুতেই দিতে হবে যেহেতু আমরা প্রথমে এই ক্লজকে নিয়েই কাজ করব, যেহেতু এটারই সাবজেক্ট ভার্ব কিছুই বসে না, শুরুতেই আমরা দিকে দিব অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফ অনলি ফোর, বাকি আছে লেখেন অনলি ফোর, অ্যাট দ্য এজ অফ অনলি ফোর, শেষ। অ্যাট দ্য এজ অফ অনলি ফোর কমা দিয়ে আবার যেহেতু নতুন ক্লাস শুরু করছেন কমা দিতে হবে। অ্যাট দ্য এজ অফ অনলি ফোর কমা ইউ কেম হিয়ার, অ্যাট দ্য এজ অফ অনলি ফোর কমা ইউ কেম হিয়ার। ওকে, আচ্ছা একটু খেয়াল করবেন স্যার, আপনাদের মনে আপনারা তো প্রিপোজিশনের মোটামুটি ব্যবহার জানেন। অ্যাট কখন বসে আর ইন কখন বসে এটা আপনাকে জানতে হবে। ইন অপেক্ষাকৃত বড় সময়গুলো যেমন বছর
তিনটা চারটা রুলস বুঝাই দিতে পারবো। হ্যাঁ, আমরা অনেক খুশি। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম 3 নম্বর রুলস, তো অলদো এর রুলসটা, দো অলদো দুটি ক্লজ আগের মতো 1 নম্বর রুলস এর মতো। এখানে সিজ অ্যাজ ছিল, এখানে দো অলদো ছিল। এখানে ইনস্পাইট অফ বসাবেন, আপনার নতুন করে ইনস্পাইট অফ আর ডিসপাইট বসাবেন। কার বদলে? দো অলদো এর বদলে ইনস্পাইট অফ ডিসপাইট বসবে। দো অলদো এর বদলে, হ্যাঁ? তারপরে ওই একই কাজ, সাবঅর্ডিনেটিং ক্লজের মূল ভাবের সাথে আইন একই রকম ভাবে। তাহলে আমরা একটু খেয়াল করি। প্রথমে অলদো আছে এখানে। ওকে? আবার দেখেন সাবজেক্ট এক না আলাদা? সাবজেক্ট এক। দে এখানে দে। তাহলে অলদো এর জায়গায় হবে ইনস্পাইট অফ, দেন সবাই ইনস্পাইট অফ। কেউ যদি ডিসপাইট দিতে চান সেটাও দেন। আচ্ছা, যেহেতু আর প্রথম ডে ওয়ার এর জায়গায় বিইং। হ্যাঁ, দে তো আর দিব না, ওয়্যার এর জায়গায় বিং হবে। যেহেতু বি ভার্ব আছে, আমরা সরাসরি বিং দিয়ে দিই। তাহলে being poor, in spite of being poor, they had a happy conjugal life. তাহলে গরিব হওয়া সত্ত্বেও তাদের বিবাহিত জীবনযাপন, তারা খুবই সুখী বিবাহিত জীবনযাপন করছে। আমরা 13 নম্বর যদি বুঝে থাকি 14 নম্বরে চলে যাই। 14 নম্বর সেন্টেন্সে যেটা হয়েছে খুব মজার ঘটনা ঘটছে। এবার দুটা বাক্যের মাঝখানে দেয়া, হ্যাঁ? এবং দেখেন দ্যাট মিনস এই ক্লজটা আমার হলো কি সাবঅর্ডিনেটিং ক্লজ, আসলে আমার পরিবর্তন হবে এই ক্লজ। আবার দেখেন সাবজেক্ট একই আলাদা। দেখেন এটা বাংলাদেশ আর এখানে আছে ইট। এবং সেন্টেন্সটা পড়লে বোঝা যায় বাংলাদেশ ক্যান নট বি কল্ড অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি দো ইট হ্যাজ লার্জ পপুলেশন। দ্যাট মিনস আসলে সাবজেক্ট একই। তাহলে সেক্ষেত্রে প্রথম ক্লজ, প্রথম সাবজেক্ট না দিলেও চলে। তাহলে দিব শুরুতে ইনস্পাইট অফ বা ডিসপাইট যেটা দেয়, দিলাম ইনস্পাইট অফ। হ্যাজ থাকলে হ্যাজের সাথে আইএনজি হয় না, এটা বেস ফ্রম হ্যাভ, এটার সাথে আইএনজি আমরা হ্যাভিং। In spite of having a large population, comma, Bangladesh cannot be called an overpopulated. আপত্তি আছে কারো? স্যার একবার বল। আচ্ছা, আরেকবার বলি। যেহেতু দো বাক্যের মাঝখানে এই ক্লজটাই আমার সাবঅর্ডিনেটিং ক্লজ, দো এর জায়গায় আমাকে দিতে হবে ইনস্পাইট অফ, দিলাম ইনস্পাইট অফ। কেউ যদি ডিসপাইট দিতে চাও সেক্ষেত্রে আপত্তি নাই। তারপরে সাবজেক্ট যেহেতু এক, দেখেন ইট আর বাংলাদেশ সাবজেক্ট এক, তাহলে এই সাবজেক্ট দেওয়ার কোনো দরকার নাই। সরাসরি আছে হ্যাজ। হ্যাজ থাকলে আমরা কি করি? আইনজি তো দিতে হবে। সাবঅর্ডিনেটিং ক্লজের মূল ভাবের সাথে আইনজি দিতে হবে। হ্যাজের সাথে আইনজি দেওয়া যায় না। হ্যাজ এর বেস ফর্ম হলো হ্যাভ, তাহলে হলো ইনস্পাইট অফ হ্যাভিং আ লার্জ পপুলেশন, কমা, বাংলাদেশ ক্যান নট বি কল্ড, বাকিটা আছে। আচ্ছা, এই দো অলদো আপনি দেখেন এখানে অলদো দেওয়া হয়েছে, এখানে দো দেওয়া হয়েছে, দুটো একই জিনিস। তাহলে জানেন অর্থ একই, গঠন একই, না দেখি সবই। আচ্ছা, এটাও একই রকম দো আছে। প্রথম ক্লজ তাহলে আমার সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবজেক্ট দুটো এক না, আলাদা। একটু খেয়াল করেন। এতক্ষণ সাবজেক্ট এক ছিল, ইজিলি করতে পারছি, প্রথম সাবজেক্ট না দিয়ে করছি। এখন কিন্তু সাবজেক্ট আলাদা। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, দোর জায়গায় কি দিতে হবে? ইনস্পাইট অফ দিলাম, সরি। প্রথমে দোর জায়গায় কি দিব? ইনস্পাইট অফ দিলাম, ইনস্পাইট অফ ভালো করে দিলাম। ইনস্পাইট অফ দেওয়ার পর এখন দেখতেছি সাবজেক্ট তো আলাদা। আচ্ছা, আর এখানে গিভ আছে কি? গেভ আছে, তাহলে ওটার সাথে কি দিব? ভার্বের সাথে আই দিলে হবে গিভিং। আর এই আইটাকে করে দেয় দিতে হবে মাই, ইনস্পাইট অফ মাই গিভিং। সবসময় মনে রাখবেন প্রিপোজিশনের পর কখনোই সাবজেক্টিভ ফর্ম বসবে না, আই বসবে না। হয় অবজেক্টিভ ফর্ম বসবে, নয় পসেসিভ ফর্ম বসবে। বেশিরভাগই অবজেক্টিভ ফর্ম বসে, তবে কোনোদিন যদি পরে ভার্ব থাকে, যেমন এখানে পরে ভার্ব আছে গিভিং, যদি পরে ভার্ব থাকে সেই ক্ষেত্রে অবশ্যই পসেসিভ ফর্ম বসবে। ঠিক আছে? তাহলে ইন স্পাইট অফ মাই গিভিং হিম সাম টিপস হি ডিড নট গেট দ্য জব। অর্থাৎ সাবজেক্ট আলাদা থাকলে, একই থাকলে কোনো ভেজালই নেই, প্রথম সাবজেক্ট দিবই না, সরাসরি ভার্বটা দিয়ে এসে পড়ে। কিন্তু সাবজেক্ট আলাদা থাকলে প্রথম সাবজেক্ট দিতেই হবে। আর দিতে হইলে এরকম পসেসিভ ফর্ম দিতে হবে, কারণ পরে আমি ভার্বটা সাইড দিচ্ছি। আসেন আমরা এই রুলস বুঝেছি, আমরা পরের রুলসে চলে যাবো। সো দ্যাট এর রুলস, সো ডট ডট দ্যাট, আর একটা হলো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। হ্যাঁ, দেখেন সো ডট ডট দ্যাট থাকলে সো এর জায়গায় আপনি দেবেন টু, আর দ্যাট এর জায়গায় আপনি দেবেন টু, এবং এরপরে দিতে হবে ভার্ব। তাহলে কি হবে? আমরা এই সো এর জায়গায় কি দিব? টু। দ্য বয় ওয়াজ টু ফুলিশ, আর এই দ্যাট এর জায়গায় কি দেবো? কি? টু। হ্যাঁ, এখানে কিছু বলছে। আচ্ছা দাঁড়ান দেখছি আমি। দ্য বয় ওয়াজ টু ফুলিশ টু, এবং এরপরে কি বলছি? ভার্ব। দেখেন এরপরে সাবজেক্ট আছে, ভার্ব কই? কুড নাই, এই ভার্ব। আন্ডারস্ট্যান্ড? হি কুড নট বাদ যাবে। হ্যাঁ, কুড নট বাদ যাবে, সরাসরি ভার্ব থেকে বাক্য। আবার বলছি, যদি এটা বুঝেন, এটা পরেরটা পড়বেন।
দেখেন আবার 17 নম্বর বলেছে সো দ্যাট থাকলে সো দ্যাটের জায়গায় হবে টু বা ইন অর্ডার টু, যে যেটা দেয়। আচ্ছা টু দিলে হবে ইন অর্ডার টু, আমরা দিলাম টু, মনে করেন সো দ্যাটের জায়গায় দিলাম কি টু। এরপরে কি দিতে বলছে ভার্ব ওয়ান, সো দ্যাটের পরে ভার্ব ওয়ান কই, উই তো ভার্ব ওয়ান না, মেও ভার্ব ওয়ান না, লিভ ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকবেই, তাহলে উই ইট টু লিভ। যেমন আমার পরটাই 18 নম্বর, সো দ্যাট আবার আছে শর্ট দ্যাট লেখা হয়ে গেছে, সরি একটু ভুল, সো দ্যাট হবে, এখানে হবে টু, এবং এরপরে ভার্ব ওয়ান কি আছে পাস, অর্থাৎ টু পাস থেকে বাকি যা আছে তাই হবে। হি ওয়ার্কড হার্ড টু পাস ইন দ্য টু পাস দ্য এক্সামিনেশন। 19 দেখেন সো আর দ্যাট, সো জায়গায় হবে সরি সো আর দ্যাট, সো জায়গায় হবে টু আর দ্যাটের জায়গায় হবে টু, তাহলে ভার্ব ওয়ান কই, দে হবে না, ভার্ব ওয়ান ক্যান নট ভার্ব নাই, এই দেখেন নটের পরে একটা ভার্ব ওয়ান আছে বি, আর এটার পরে ভার্ব থ্রি আছে, কেউ ইউজ লিখবেন না, ভার্ব ওয়ান দেয়াই থাকবে এই টু বি, তাহলে দে আর টু নাইস টু বি ইউজড জাস্ট অ্যাট প্রেজেন্ট। ওকে, আমরা পরটা চলে যাচ্ছি 4 নাম্বার রুলস। স্যার 19 নাম্বারটা একটু আবার বলবেন? 19 নম্বরটা আবার বলছি, দেখেন টু এর জায়গায়, সো এর জায়গায় কি দিব টু, দ্যাটের জায়গায় কি দিব সরি, এর জায়গায় টু আর দ্যাটের জায়গায় টু, এরপরে ভার্ব ওয়ান লাগবে না, ভার্ব ওয়ান কই, দে কি ভার্ব ওয়ান না, ক্যান ভার্ব ওয়ান না, নট কি ভার্ব ওয়ান না, একটা বি আছে, এরপরে ইউজ, ইউজ তো ভি3, এটা ভার্ব ওয়ান না, তাহলে ভার্ব ওয়ান কে বি, তাহলে টু বি, দে আর টু নাইস টু বি ইউজড জাস্ট অ্যাজ প্রেজেন্ট। এরপর যেটা আমরা করব 4 নাম্বার রুলসের আওতায় 20, 21, 22 করবো। হ্যাঁ, সেন্টেন্সটা একটু দেখেন এখানে, হ্যাঁ ইফ আর ইন কেস, স্যার টু বি ইউজড হবে। হ্যাঁ হ্যাঁ টু বি ইউজড হবে। আপনি সবসময় মাথা রাখবেন এখানে ভার্ব ওয়ান থাকবেই, ওই কেউ আবার ইউজড কে ইউজ করে দিন না যে এটারে ভার্ব ওয়ান করে দিই, ভার্ব ওয়ান থাকবেই, থাকতে হবে, কারণ মডেল ভার্বের পরে ভার্ব ওয়ান বসেই, ওই ভার্ব ওয়ান থাকবেই। আচ্ছা 20 নম্বর সেন্টেন্সটা একটু খেয়াল করি, ইফ থাকলে আপনাকে যেটা করতে হবে বাই দিতে হবে আর ভার্ব প্লাস আইন দিতে হবে, দেন ইফের জায়গায় কি দিবেন বা, সবাই আসছে, আচ্ছা আসতে থাকুক সবাই, হ্যাঁ আগে আসুক। আমার ওয়েটিং রুমটা কেমন থাকে, আচ্ছা আমরা লাস্ট দুইটা রুলস নিয়ে একটা রুলস নিয়ে কাজ করছিলাম, হ্যাঁ দুইটা আসলে, 4 নম্বর রুলসটা, তাহলে কি বলেছে ইফ থাকলে, স্যার একটু পুরো পেজটা একটু তুলে ধরেন, একটা স্ক্রিনশট নেই। আচ্ছা দাঁড়াও। স্যার এটা আসলে 5 নাম্বার রুলস, এখানে নাম্বারে তো ভুল করছে। ও আচ্ছা, আমিও তো বলি কি রে রুলস তো 5টা হওয়ার কথা, 4টা কেন, হ্যাঁ ঠিক আছে ঠিক জি আছে, স্যার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ওকে, তো আমরা 5 নম্বর রুলসে আসছি আসলে, 4 না, তো ইফ বা ইনকেস থাকলে যেটা করতে হবে ইফ এর জায়গায় বাই দিবেন, তাহলে দিলাম বাই, হ্যাঁ এবার বলছে জাস্ট ভার্বের সাথে আইন, কিচ্ছু দেখা লাগবে না, ইফ এর উপরে সাবজেক্ট আছে ইউ, এর পরে ইট আছে ভার্ব, ইটের সাথে আইন দিয়ে দেবেন, শেষ, বাই ইটিং, আর কিচ্ছু দেখা লাগবে না, ডট ডট, বাই ইটিং এ ব্যালেন্স ডায়েট। এটা যেমন পারবা। এরপরে বলছে ইফ নেগেটিভ, মানে ইফ যুক্ত সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, যেমন দেখেন 21 নম্বর সেন্টেন্স নেগেটিভ আছে, ডো নট আছে একটা, আনলেস মানে কি জানেন, আনলেস মানে হলো যদি না, কথার অর্থ হলো একই কথা, ইফ নেগেটিভ, তো দুইটা আসলে একই, আনলেস থাকলে আপনি এই রুলসে যাবেন, আর ইফ এর সাথে যদি নট থাকে সেক্ষেত্রেও একই রুলসটা হলো এই, উইদাউট দিতে হবে আপনাকে ইফ এর জায়গায়, দেন উইদাউট, তাহলে ইফ এর জায়গায় দেন উইদাউট, এবং এরপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব কই, যেহেতু আর ভার্ব না, মেইন ভার্ব গুলো রাইটিং
চমৎকার, বাহ, কি ব্রেন তোমাদের। তাহলে উইদাউট রাইটিং মাচ কমা ইউ ক্যান নট রাইট। এটা আসলে হাসছে কি আমাদের উপরে? সেন্টেন্স পরে হাসি আসছে? না স্যার, আপনার সেই কি ব্রেন ডায়লগ শুনে হাসি আসছে। ও আচ্ছা আচ্ছা। তাহলে কি হলো? উইদাউট রাইটিং মাচ ইউ রাইট মাচ। ওকে। আর লাস্টেরটা দেখেন, আবার ইফ নেগেটিভ নাই, মানে এবার ইফ অ্যাফার্মেটিভ বা পজিটিভ আছে, তবে ইফটা বাক্যের মাঝখানে আছে। তো বাক্যের মাঝখানে থাকলে আমাদের কাস্ট হবে এই ক্লজটা, মানে সাবঅর্ডিনেটিং ক্লজটা নিয়ে। তাহলে ইফের ক্ষেত্রে আবার বাই, এটা আগে দিবেন। আপনার কাজ সবসময় আগে সাবঅর্ডিনেটিং ক্লজ নিয়েই করবেন আগে। আচ্ছা, বাই, তারপর মূল ভার্ব কোনটা? রিডিং। বাই রিডিং মাচ, সরি মোর, কমা ইউ উইল নো মোর। শেষ। স্যার হ্যাঁ বলুন। এর আগেরটা হ্যাঁ আগেরটা এর 21 নম্বর নাকি? আগেরটা হ্যাঁ, হ্যাঁ। এটা দিলে মানে কি হয় যে ইউ ক্যান নট রাইট ওয়েল আনলেস ইউ ডু নট এই রাইট মাচ। না 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 না, আনলেস দিলেই তো এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আনলেস যে ব্যাপারটা, এই কনজাংশনটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা হ্যাঁ। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। তাহলে এটা হুম, যদি রাখো, সিম্পল জীবনে হবে না। হুম, আমরা প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই দেখো, কোনো জায়গায় কি তুমি কোনো কানেক্টরকে রাখছো? না। না। কানেক্টরকে রাখবো কেন? রাখলে তো সে কমপ্লেক্স থাকবে। কানেক্টর থাকে কেন? দুইটা ক্লজকে এক করতে না? তাহলে কানেক্টর যখন থাকবে সে আরেকটা ক্লজকে খুঁজবে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কি দুইটা ক্লজ থাকে? না। তো আমি তো এখানে কোনো কানেক্টর রাখবো না। ওকে। আচ্ছা, তাহলে আমরা আপাতত আজকে এই 22টা শেষ করেছি। এখন আমরা যেটা করব, আমরা একটা খুবই ভয়ঙ্কর রুলস করব। কারণ কমপ্লেক্স টু সিম্পলের স্যার 22 বেশিরভাগই, নম্বরটাকে বলে নেন। হ্যাঁ 22 নম্বর বলে দিয়েছি স্যার। ইফের জায়গায় বাই দিতে হবে। হ্যাঁ। আর যেহেতু ইফ, এই লাস্টের ক্লজটাই হলো আমার সাবঅর্ডিনেটিং ক্লজ, এটা নিয়ে আগে কাজ করবো। ইফের জায়গায় বাই, আর রিডের জায়গায় রিড হয়ে যাবে রিডিং। বাই রিডিং মোর, কমা ইউ উইল নো মোর। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমি যে এখন রুলস গুলো দিব আপনাদের, সবাই খুবই মনোযোগ দিয়ে শুনবেন আর লিখবেন আর বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ। আর একটা কথা হলো যে এই যে রুলস গুলো, এই রুলস গুলো থেকে কিন্তু কম্পিউটার সিম্পলের বেশিরভাগ আসে। কারণ এই রুলস গুলো না আপনার বেসিক ধারণা দেবে। এই রুলস গুলো সহজ আসলে। আচ্ছা, আসেন আমরা পরবর্তী রুলসে চলে যাই। আমি ভাই, তোমাকে একটু হেল্প করবো, এটা আবার একটু লাগাতে। আমি লাগাতে পারবো না? আচ্ছা, দেখা যায়। আচ্ছা, সবাই যেটা একটু ভালো করে দেখবেন, কমপ্লেক্স টু সিম্পলের, আমি একটু দেখি ভাবে, আপনারা দেখার ট্রাই করেন। হ্যাঁ, আমরা যাচ্ছি কমপ্লেক্স টু সিম্পলের ফাইনাল রুলস। হ্যাঁ, কমপ্লেক্স টু সিম্পল, এবং এটা আমাদের কয় নম্বর রুলস হওয়ার কথা ছিল? 6 নম্বর রুলস হওয়ার কথা ছিল। হ্যাঁ। আপনারা জানেন এই কমপ্লেক্স সেন্টেন্স গঠনই হয় সাব অর্ডিনেটিং কনজাংশন নিয়ে। এবং এই সাব অর্ডিনেটিং কনজাংশনের একটা বড় অংশ জুড়ে আছে রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউন আপনারা মনে হয় জানেন, রিলেটিভ প্রোনাউন হলো ডব্লিউএইচ ওয়ার্ড গুলো, হু, হুইচ, হোয়াট। হ্যাঁ, এই হু, হুইচ, হাউ, দ্যাটও কিন্তু রিলেটিভ প্রোনাউন। এরকম যতগুলো আছে সবই হলো রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, তো রিলেটিভ প্রোনাউন যদি এই যে হু, হুইচ, হাউ, দ্যাট এগুলো যদি বাড়তে থাকে,
আমি কি একটু পর্যন্ত লিখবো নাকি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো যদি হ্যাঁ হু হুইচ হাউ দ্যাট এগুলো যদি বাক্যে কতটা থাকে থাকলে আপনাদের কাছে করবেন। শুনেন, আমি যে রুলস এখন দিব এগুলো কোনো বইয়ে লেখা নাই, কোথাও খুঁজে পাবেন না, তো শুধুমাত্র আমার দ্বারা তৈরি। তো না বুঝলে কিন্তু অন্য কোথাও খুঁজে টুজে পাবেন না, তো খোঁজার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। না হ্যাঁ? না বুঝলে আপনিই বলবেন। না, আপনি যদি আমার বইটি খুঁজে বাই করার ট্রাই করেন, তো আমি না বুঝলে তো অবশ্যই বলবো, আপনি না বুঝলে অবশ্যই আমি বলবো, যতক্ষণ না বুঝবো ততক্ষণ বলবো। তা আমরা এ বি সি ডি দিয়ে লিখবো। হ্যাঁ, স্যার প্রথমে আপনার দেখেন, মনে হয় আমরা বই থেকে খোঁজার চেষ্টা করব? না তোমরা এত ভালো হলে তো ভালোই হতো, আমাদের সময় আমরা করতাম। স্যার যা বলতো এটা ভুল বলছে তো ঠিক বলছে, এটা অবশ্যই বই থেকে বাই করার ট্রাই করতাম, কারণ আমার কাছে মনে হইতো স্যার ভুল বলে। না স্যার, আমরা স্যারের ভুল ধরি না। আচ্ছা, দেখো আমি যা লিখছি একটু দেখো, সাবজেক্ট প্লাস আরপি। আরপি কথার অর্থ হলো রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, আরপি প্লাস মেইন ভার্ব। কি বলেছি? সাবজেক্ট প্লাস আরপি প্লাস মেইন ভার্ব। আমি ঠিক যেভাবে লিখছি এভাবে লিখবা। চারটা জায়গায় রাখবা, সাবজেক্ট প্লাস আরপি, এটা হলো স্ট্রাকচার। এখানে আরেকটা স্ট্রাকচার লিখবো, এখানে এক্সাম্পল লিখবো, আর এখানে এক্সাম্পল অ্যান্সার লিখবো। হ্যাঁ, যেভাবে আমি লিখছি সেভাবে লিখবেন। হ্যাঁ, দুই নম্বর একটু ডান পাশে দেখি। ডান পাশে লিখবা। মা গো মা, এই মেয়েটা এত জোরে কথা বলে। হ্যাঁ, ঠিক আছে, ওর কানটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস আরপি। আরে ডান পাশে দেখান হু উইজ তারপরে কি লিখছেন? ও তুমি ওদিকে দেখবা, তুমি এখন উপরে হু উইচ হাউ দ্যাট আরো ডট ডট দিচ্ছি, মানে আরো আছে বহুত। হ্যাঁ, আচ্ছা একটু আস্তে কথা বলো, বেশি কানে লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা তারপর চলে যাই। সাবজেক্ট প্লাস আরপি, আরপি মানে কিন্তু রিলেটিভ প্রনাউন। ওকে, আচ্ছা, এরপরে বি ভার্ব। বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি অবলিক ভি3। ভার্ব প্লাস আইএনজি অবলিক ভি3। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি অবলিক ভি3। ঠিক একই ভাবে আমরা দিব এক্সাম্পল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সি নাম্বার, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব। এই ক্যামেরা এখন অন রেখে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ একই রকম ভাবে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস মডাল ভার্ব প্লাস ভার্ব ওয়ান, সেক্ষেত্রেও একই। সবাই একটু লিখছেন? লিখে বলো, আমাকে তো আরো লিখতে হবে। হ্যাঁ, আগে একটু বুঝাবো তারপর। হয়েছে। হয়েছে তো না? সবাই মনে হয় লিখছেন, কাজের সাথে আমার লিখছেন? না স্যার, একটু বাইরে গেছিলাম, সিআরডি বাকি। জি স্যার লিখছি। আচ্ছা, আচ্ছা সবাই একটু শেষ করেন তাড়াতাড়ি, কারণ আমি বোঝানো শুরু করলে আপনার লিখে তখন আপনাকে ফাঁকা থাকতে হবে। একটু তাড়াতাড়ি বলবো। জি স্যার, ঠিক আছে, হয়েছে।
আচ্ছা ঠিক আছে, এবার আমি শুরু করছি, একটু দেখেন। আমাদের এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটা হলো আসলে কোশ্চেনের স্ট্রাকচার। কি স্ট্রাকচার? অর্থাৎ কোন সেন্টেন্সে যদি আপনি দেখেন একটা সাবজেক্ট আছে, তারপর রিলেটিভ প্রোনাউন আছে এবং তারপরে মেইন ভার্ব আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করবেন সেটাই হলো কথা। ঠিক আছে, সবসময় মনে রাখবেন রিলেটিভ প্রোনাউন বাক্যে থাকলে সেটা তো কমপ্লেক্স হয়। তাহলে আমি যেহেতু সিম্পল করছি, তার মানে আমার রিলেটিভ প্রোনাউনের দরকার নেই, আমি এটাকে উঠাই দিব। এবং আমরা জানি মেইন ভার্বের সাথে আইএনজি লাগাই দিলে সে কি হয়ে যায়, নন ফাইনাইট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন উঠাই দিব এবং রিলেটিভ প্রোনাউনের পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে সেটার সাথে আইএনজি লাগাই দিব, শেষ। তাহলে আমরা সংক্ষেপে লিখবো আর পি উঠে যাবে প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি। যেমন যদি আমি একটু লিখি, দ্য বয় হু stands there is my brother. So the boy who stands there, আপনারা মনে রাখবেন সবসময় এই রিলেটিভ প্রোনাউন যেখানে থাকবে বা কনজাংশন যেখানে থাকবে তার পরের ক্লজটাই কিন্তু তার সাথের ক্লজ, পরে বলবো না, সাথের ক্লজ, এটাই কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ। এবং আপনি দেখবেন 90% ক্ষেত্রে আপনার যত পরিবর্তন হয়, যত ভার্বের পরিবর্তন করেন, সব এই সাবঅর্ডিনেটিং ক্লজের ভার্বকে নিয়েই আপনার কাজটা হয়। তাহলে দেখেন সাবজেক্ট আছে, রিলেটিভ প্রোনাউন আছে, মেইন ভার্ব আছে, আমাদের পুরো স্ট্রাকচারের সাথে মিলে গেছে। এবং যদি এমনটা হয় তাহলে আমরা দা বয় দিব না, রিলেটিভ প্রোনাউন দিব না, দা বয় দিব, রিলেটিভ প্রোনাউন বাদ এবং স্ট্যান্ড হয়ে যাবে স্ট্যান্ডিং। তারপর স্ট্যান্ডিং দেয়ার কমা কমা দেখায় ইজ মাই ব্রাদার। আচ্ছা, এখন কথা হলো যে স্যার যদি একটা অক্সিলারি ভার্ব থাকতো, তাহলে যদি আমি যদি সেন্টেন্সটা এখন এভাবে দিই, হইতে পারে না, বা কোনো অক্সিলারি ভার্বই তো মেইন ভার্ব স্যার প্রিন্সিপাল। হ্যাঁ বলো। এক্সাম্পলের উপরের লাইনটা কি লিখছেন? ও এটা দেখছে আর পি উঠে যাবে, মানে স্ট্রাকচারটা হলো রিলেটিভ প্রোনাউন উঠে যাবে এবং তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি বসবে। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল দেই, the tree দেখা যায়, the tree which has huge branches, কি বলছি, the tree which has huge branches, আরেকটা দিচ্ছে, আরেকটা না দিলেও হইতো, আপনারা যদি না বুঝে থাকেন তাই দিচ্ছে, is called oak tree, মনে করো। আচ্ছা, এখন মনে করেন দেখেন সাবজেক্ট আছে, রিলেটিভ প্রোনাউন আছে, এইটাই হলো আমার মেইন ভার্ব, এই ভার্বের পরে আর কোনো ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্বও কিন্তু মেইন ভার্ব হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে একই কাজ, দ্য ট্রি সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন হবে না, মেইন ভার্বের সাথে আইএনজি, হ্যাবিট, বাকি যা আছে তাই, আর কোনো কিছু নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে মেইন ভার্ব থাকলেই রিলেটিভ প্রোনাউন উঠে যাবে মেইন ভার্বের সাথে আইএনজি। হ্যাজ এর সাথে আইএনজি হয় না, তাই কিসের সাথে আইএনজি হবে, হ্যাজ এর বেস ফর্ম হলো হ্যাভ, হ্যাভ এর সাথে আইএনজি। দ্য ট্রি হ্যাভিং হিউজ ব্রাঞ্চেস ইজ কল্ড অ্যান ওক ট্রি। শেষ। আমি সবাই বুঝতে পারছি প্রথম রুলস? আচ্ছা, সবাই বুঝতে পারছি। এবার একটু খেয়াল করেন, আমরা 2 নম্বর রুলসে চলে যাই। তাহলে মনে রাখবেন এই সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন থাকলেই আমরা, রিলেটিভ প্রোনাউনের পরে মেইন ভার্ব থাকলে রিলেটিভ প্রোনাউন উঠবে এবং মেইন ভার্বের সাথে আইএনজি বসবে। এরপরে যেটা, এবার দেখেন রিলেটিভ প্রোনাউনের পরে কোনো মেইন ভার্ব নেই, একটা বি ভার্ব, এবং তারপর একটা ভার্ব প্লাস আইএনজি ফর্ম বা ভিত্তি ফর্ম আছে। সেই ক্ষেত্রে কি করবো, যেমন আগে আমি একটা এক্সাম্পল দিই, সামেট which is situated at Mirpur is the best coaching, is the best coaching। তাই নাকি? হ্যাঁ, এটা তো কোনো সন্দেহ আছে নাকি, আজও সব কথা কেন বলো? হ্যাঁ, তাহলে সামেট হুইচ ইজ সিচুয়েটেড এট মিরপুর ইজ দ্য বেস্ট কোচিং মনে করেন। দেখেন এবার যে ব্যাপারটা যা করছে, সাবজেক্ট সামেট, রিলেটিভ প্রোনাউন হুইচ, বি ভার্ব ইজ, এবং ভার্ব প্লাস আইএনজি নেই, ভিত্তি আছে একটা সিচুয়েটেড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের কি মনে আছে আমি বলেছিলাম
কোন অক্সিলারি ভার্ব কোন ভার্বের সাথে বসলে সেটা ফাইনাইট ভার্ব হয়। এবং আপনারা এটাও জানেন নন ফাইনাইট ভার্ব কারা, নন ফাইনাইট ভার্ব কারা একটু বলেন তো কেউ। নন ফাইনাইট ভার্ব চেনার উপায় লিখেছিলাম যে কোন ভার্ব প্লাস আইএনজি হলো নন ফাইনাইট ভার্ব। এই লিখেছিলাম না, কোন ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব আর ভি3 এটা নন ফাইনাইট ভার্ব বলছিলাম, এখানে বলা হয়েছিল। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করেন, যদি এই সিচুয়েটেড এটা কি ভি3 না, ভি3 কে নন ফাইনাইট কে ফাইনাইট করছে কে, এই অক্সিলারি ভার্ব। কেন এটাকে অক্সিলারি ভার্ব বলে, কেন এটাকে সাহায্যকারী ভার্ব বলে, ও কাকে সাহায্য করে, ও নন ফাইনাইট ভার্বকে সাহায্য করে। কি জন্য সাহায্য করে, ফাইনাইট হইতে সাহায্য করে। এখন আমি যদি যে সাহায্য করতেছে তারই উঠে দিই, তাহলে ও নন ফাইনাইট হয়ে যাবে না, আবার ভি3 হয়ে যাবে না, আর ভি3 হয়ে গেলে আবার সে নন ফাইনাইট হয়ে যাবে না। তাহলে আমার কাজ হবে এটাই, রিলেটিভ প্রোনাউনের পরে যদি বিভার্ব এবং বিভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি বা ভি3 থাকে, আপনার কাজ হবে আরপি মানে রিলেটিভ প্রোনাউন ও বিভার্বকে উঠিয়ে দেওয়া। রিলেটিভ প্রোনাউন ও বিভার্ব উঠে যাবে, দ্যাট মিন্স উত্তর হবে সামেট, এটা উঠবে এটা উঠবে, সিচুয়েটেড এট মিরপুর, বাকি আছে তাই, আর কোন ছিল। সবাইকে বুঝছেন, এখানে যদি কোনো আইএনজিও থাকতো একই কাজ, কারণ ওই ভার্বের বিভার্বের ওই আইএনজি ফর্মও কিন্তু নন ফাইনাইট ভার্ব, ও কিন্তু বিভার্বটা বসছে আইএনজি কে ফাইনাইট করতে, তাহলে আমি বিভার্ব উঠে দিলে তো সে নন ফাইনাইট হয়ে যায়। আমরা কি বুঝছি? আচ্ছা, বুঝছি মনে হয়। এরপরে যেটা বলবো, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস বিভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এরকম যদি হয়, সেন্টেন্স একটা দেখাই, আগে এক্সাম্পল একটা দেখাই। The boy who is honest is respected. দেখেন, the boy subject, relative pronoun who, verb আর adjective। এমন যদি থাকে, তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আর্টিকেলটা নিশ্চয়তা দিতে হবে, যে আর্টিকেল দিবেন একটা, এই আর্টিকেল মানে আর্টিকেল। এরপর আপনার কাজ এই অ্যাডজেক্টিভটাকে দেয়া, অ্যাডজেক্টিভ, এবং এরপর আপনার কাজ সাবজেক্টটাকে দেয়া, সাবজেক্ট, এবং এরপর আপনাকে অ্যাডজেক্টিভের পরের অংশ দিতে হবে, অ্যাডজেক্টিভের পরের অংশ, পরের অংশ। প্রথমে আপনি দিবেন আর্টিকেল, মানে এখানে একটা আর্টিকেল যেমন দিচ্ছে আপনাকে দিতে হবে, থাকলে দিবেন না থাকলে দিবেন। তারপর আপনি দিবেন অ্যাডজেক্টিভ, তারপর আপনি দিবেন সাবজেক্টটা, এবং তারপর আপনি দিবেন অ্যাডজেক্টিভের পরের অংশ। তাহলে আমরা একটু দেখি অ্যাডজেক্টিভের পরের অংশ মানে এইটুকু। হ্যাঁ, তাহলে আমরা দেখি, প্রথম আমরা দিব আর্টিকেল, ওরা দিচ্ছে দা, হ্যাঁ, আমরা দিব এ অথবা এন। সবসময় মনে রাখবেন দা থাকলে এ বা এনই দিবেন, তবে বাক্যের মাঝখানে যদি থাকে তাহলে যেটা আছে সেটাই দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দিব এ অথবা এন দিলাম আমি, কারণ আমার অ্যাডজেক্টিভ কি, অনেস্ট, অনেস্টের সাথে এন বসে। প্রথমে আর্টিকেল দিলাম এন, তারপরে অ্যাডজেক্টিভ দিলাম অনেস্ট, তারপরে সাবজেক্ট দিব, সাবজেক্ট কি, দা বয়, যেহেতু এন দিয়ে দিচ্ছি আমি আর আর্টিকেল বসাবো না, জাস্ট বয়টা দিব, এন অনেস্ট বয়। এরপর অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে, রেসপেক্টেড, শেষ। আপত্তি থাকলে বলেন। আচ্ছা, এরপরে বলছি সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পরে মডাল ভার্ব, এরপরে ভার্ব। যেমন একটা এক্সাম্পল দেখি, এ বয় হু ক্যান, আচ্ছা এ বয় না দিয়ে এই স্টুডেন্ট দেওয়া উচিত ছিল। আচ্ছা, এ বয় হু ক্যান সলভ দ্য ম্যাথ easily is really brilliant, really brilliant। আচ্ছা, একটু দেখেন, এ বয় সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন হু, মডাল ভার্ব ক্যান, এবং এরপরে ভার্ব ওয়ান সলভ। এমনটা থাকলে আপনি যা করবেন, আরপি ও মডাল ভার্ব উঠে যাবে, আরপি ও মডাল ভার্ব উঠে যাবে, প্লাস ভার্বের সাথে আইন, ভার্বের সাথে আইন। তাহলে উত্তর কি হবে, এ বয়
হু উঠে যাবে, ক্যান উঠে যাবে, রিলেটিভ প্রোনাউন মরাল ভার্ব উঠে যাবে, সরাসরি ভার্বের সাথে লাইন সলভিং, এ বয় সলভিং দ্য ম্যাথ, বাকি যা আছে আর কিছু চাই। সবাই কি বুঝছেন? যাক, বুঝছেন, যেহেতু আমরা ডি নাম্বার থেকে ই নাম্বারে যাবো। হ্যাঁ, আমি পেজ চেঞ্জ করছি, ঠিক আছে, আমি পেজ চেঞ্জ করতেছি। স্যার এক মিনিট একটু লাস্টেরটা লেখা হয় নাই। আচ্ছা, রাখেন। স্যার ভার্বের সাথে আইএনজি না? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এখানে বেশিরভাগ নন ফাইনাল গুলো করি, আইনজি করি। পাঁচ মিনিট লাগবে। ওকে, আমরা পরের সেন্টেন্স, আমরা পরের পেজে যাচ্ছি। হ্যাঁ, যেটা আপনারা করবেন এখন, আমরা ই নাম্বার লিখবো। হ্যাঁ, ই নাম্বার লিখবো। ই নাম্বার যেটা আছে সেটা হলো হোয়াট, না হোয়াট না, সাবজেক্ট প্লাস দ্যাট, এরপরে মডাল ভার্ব। লেখেন সাবজেক্ট প্লাস দ্যাট, এরপরে মডাল ভার্ব, এরপরে ভার্ব ওয়ান থাকলে, সাবজেক্ট প্লাস দ্যাট প্লাস মডাল ভার্ব প্লাস ভার্ব ওয়ান থাকলে, দেখছেন? আচ্ছা, এই ক্ষেত্রে এক্সাম্পলটা ইয়াটা লেখেন, স্ট্রাকচারটা লেখেন। দ্যাট এর পরিবর্তে টু বসবে, টু বসবে, প্লাস ভার্ব ওয়ান থেকে বাকি অংশ, মানে মডাল ভার্বটা বাদ যাবে। দ্যাট এর পরিবর্তে দিবেন টু, মডাল ভার্ব বাদ, আর ভার্ব ওয়ান থেকে বাকি অংশ, ঠিক আছে? Oh, তাই, I have found the man, একটা সেন্টেন্স লেখেন, I have found the man that can do it, can না দিয়ে could দেন, একটা মডেল ভার্ব চেঞ্জ করে দিই, could, I have found the man that could do it, লিখছি সবাই, I have found the man that could do it। দেখেন সাবজেক্ট আপনি আগে দেখবেন দ্যাট কই আছে, এই যে দেখেন দ্যাটটা বাক্যের মাঝখানে, এই আমার সাবজেক্ট, আপনাকে স্ট্রাকচার অনুযায়ী ফালাই নিতে হবে, এই সাবজেক্ট, এই রিলেটিভ প্রোনাউন, এই সেই মডাল ভার্ব কুড, এই সেই ভার্ব ওয়ান, পাইছি? আমি বারবার বলছি এই সাবজেক্টের শুরুতেই থাকতে হবে, এই প্রত্যেকটা সেন্টেন্স আগে আমি যতগুলো আমি স্ট্রাকচার দিচ্ছি যত, এরা যে শুরুতেই থাকবে এমনটা না, এরা বাক্যের মাঝখানেও থাকতে পারে, যেখানে থাকবে আপনাকে রুলস সেখান থেকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে দ্যাটের রুলস, এই যে সাবজেক্ট, এই তার মডাল ভার্ব, এই ভার্ব ওয়ান, তাহলে এটা অংশ এক্সট্রা না, এই অংশটাকে দিয়ে দিই, আই হ্যাভ ফাউন্ড, সরি, আই হ্যাভ ফাউন্ড দিলাম। আচ্ছা, এরপর আমার কাজ কি বলছি, সাবজেক্ট থাকবে দ্যাট এর পরিবর্তে টু, তাহলে আই হ্যাভ ফাউন্ড দ্য ম্যান টু ডু ইট, প্লাস টু ডু ইট, ইয়েস, টু এর পরে সরাসরি আমরা দেবো কি ভার্ব ওয়ানটা, টু ডু ইট, বুঝা গেছে? এখানে দেখেন, এইখানে ফাইনালটাকে কিভাবে নট ফাইনাল করছি, ওটার আগে একটা টু লাগাই দিয়ে, এইভাবে আমরা আলটিমেটলি যারা গ্রামারিয়ান ছিল, ব্যাকরণবিদরা ছিল, এটা কিন্তু অনেক বুদ্ধি করেই কাজগুলো করছে, আলটিমেটলি নন ফাইনাইট হয়েই যায়। হ্যাঁ, আমরা লাস্ট টুলসে আছি, এফ নাম্বার হলো হোয়াট থাকলে, হোয়াট জাস্ট লিখবেন, হোয়াট থাকলে যেটা করবেন সোজা স্ট্রাকচার, হোয়াট ও শেষের ভার্বটি বাদ যাবে। কি লিখেছি? হোয়াট থাকলে হোয়াট আর শেষের ভার্বটি বাদ যাবে, হোয়াট ও শেষের ভার্বটি বাদ যাবে। যেমন এক্সাম্পল দেই, I know, sorry,
I know what his name is. তাহলে একেবারে সোজা কথা, হোয়াট বাদ দেন আর শেষের ভাবটা বাদ দেন, আই নো হিজ নেম। তাহলে হোয়াট থাকলে হোয়াট আর শেষের ভাবটা বাদ যাবে, হোয়াট বাদ দেন আর ইজ বাদ দেন। আলটিমেটলি এখন কিন্তু আমরা আরেকটা ফাইনাইট ভার্ব উঠাই দিচ্ছি, সাবঅর্ডিনেটিং ক্লজের ফাইনাইট ভার্ব উঠেই গেল। তাহলে আপনাকে আসলে যেটা করতে হয়, ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করতে হয়, অথবা ফাইনাইট ভার্বকে আপনি উঠে দেন। ঠিক আছে, তাহলে আশা করি আমরা আজকে সেন্টেন্স বুঝেছি। এই রিলেটিভ প্রোনাউনের উপর আমরা প্র্যাকটিস করব হলাম আগামী কালকে সন্ধ্যার দিকে। রিলেটিভ প্রোনাউনের প্র্যাকটিস হবে আগামীকাল সন্ধ্যার দিকে। ঠিক আছে, ওকে। আমি রিলেটিভ প্রোনাউন নিয়ে আরো অনেক আলোচনা করবো আমরা। স্যার আছে? প্রথম দিকে একটু জান না রিলেটিভ আবার প্রোনাউন। প্রথম আমি একটু দিকে কি করবো? স্ক্রিনশট নিতাম একটা, যে কোন আচ্ছা, স্ক্রিনশট নেবেন। ওকে, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। না, হ্যাঁ, একটু স্ক্রিনশট